এবার আমরা দেখবো যে পর্যায়বৃত্ত গতিতে, ঠিক আছে। আচ্ছা, সো পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা সবার আগে যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন। এটাকে আমরা বলি কি সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন। এটাকে কি বলি সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন বা এটাকে বলি সরল ছন্দিত স্পন্দন, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি সরল ছন্দিত স্পন্দন মানেটা কি বলতো, সরল ছন্দিত স্পন্দন মানেটা কি? আমরা সরল ব্যাপারটা থেকে বুঝতে পারলাম যে এটা হয়তো জটিল জিনিসপাতি আছে, অবশ্যই জটিল জিনিসপাতি আছে, ওইগুলো আমরা হয়তো ইঞ্জিনিয়ারিং যারা পড়বো তারা ওইখানে জানবো আর কি। বাট এতটুকু মাথায় রাখো যে সরল ছন্দিত স্পন্দনের একটাই হচ্ছে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা সাপোজ কোনো একটা বস্তু এই বরাবর চলতেছে, ঠিক আছে, এই বরাবর চলতেছে, চলার সময় সে কি করে জানো, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে, এই যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করে, তখন আমরা কি বলতাম, তাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। তাকে আমরা কি বলতাম পর্যায়বৃত্ত গতি। মনে আছে যে কোনো একটা বিন্দু বা কোনো একটা রেখাকে বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে, তাহলে ওটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলতাম পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতি একটা স্পেশাল টাইপ হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন। ওইটাকে আমরা তখন বলি কি জানো, ওটাকে কাহিনীটা কি, ওইটা হচ্ছে কি সাপোজ এইখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করছে, কি করছে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করার পরে কি করছে, সে যাচ্ছে এদিক বরাবর, যাচ্ছে এদিক বরাবর যাই গিয়ে এ জায়গায় থেমে গেছে, থেমে গিয়ে কি করছে জানো, থেমে যাওয়ার পরে আবার এখান থেকে যাত্রা শুরু করে, আবার এখান থেকে যাত্রা শুরু করে আবার এদিকে আসছে, আবার এদিক বরাবর আসছে, এই তো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা আছে, এই বস্তুটা এখানে আছে, এটা থেকে এইখানে যা গেল, গিয়ে আবার এদিকে আসলো, আবার এদিকে গেল, আবার এদিকে আসলো, এরকম করতেছে, বুঝছো। এই যে একটা রেখা আছে না, এটাকে বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে একটা নির্দিষ্ট সময় পর পর, যে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে তাকে আমরা বলতেছিলাম পর্যায়কাল, তাকে আমরা কি বলছিলাম পর্যায়কাল। আচ্ছা, এখন এইটুক তো বুঝলাম যে এটা আমাদের স্পন্দন গতি বা সরল ছন্দন স্পন্দন, সরল ছন্দিত স্পন্দন হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, যে এইটা যখন ভাই এরকম কাহিনীটা করতেছে না, এটা যখন এরকম কাহিনী করতেছে না, তখন আসলে হচ্ছেটা কি বলতো, এখানে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার, যে স্মরণটা কোন হয়। এখানে স্মরণটা অলওয়েজ চিন্তা করবো, এটাকে আমরা ধরে নিব সাম্যাবস্থান, যে যেখানে সে আসতে চায় এটা হচ্ছে তার কি সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে সে যে দূরত্বে আসে না, এটাকে আমরা তখন তাকে বলি, এটাকে বলি আমরা এক্স, এটাকে আমরা কি বলি এক্স, এটা হচ্ছে তার স্মরণ। এটা কি তার স্মরণ। তার ত্বরণ কোন দিকে, তার ত্বরণটা কি, ত্বরণটা হচ্ছে সাপোজ আমি এখন ফোর্সের কথা চিন্তা করি, কি চিন্তা করবো, ফোর্স। এটাকে আমরা বলি সাপোজ এই বস্তুটা এখানে আসছে, এখানে আসার পরে তাকে কোনো একটা ফোর্স তাকে আবার এ জায়গায় আনতে চাইবে, আবার সাপোজ সে এই জায়গায় আসছে, তাকে কোনো একটা ফোর্স তাকে তার এই জায়গায় আনতে চাইবে, তার মানে একটা ফোর্স আছে, যে ফোর্সটা তাকে কি করে অলওয়েজ সাম্যাবস্থানের দিকে নিয়ে আসতে চায়, এটাকে আমরা বলি প্রত্যয়নী বল। এটাকে আমরা কি বলি প্রত্যয়নী বল বা প্রত্যয় আনি না প্রত্যয়নী, আমাকে বলো তো প্রত্যয়নী বল। এটাকে আমরা কি বলি প্রত্যয়নী বল, এটাকে আমরা বলি এফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বল কি করে বলতো, বস্তুটাকে অলওয়েজ সাম্যাবস্থানের দিকে নিয়ে আসতে চায়, অলওয়েজ কি করতে চায়, সাম্যাবস্থান মানে কি এইখানে আনতে চায়, ঠিক আছে। তাহলে এখন আমি ধরো স্মরণ যদি এখানে, যদি আমি এই বস্তুটাকে এখানে আনি, তাহলে প্রত্যয়নী বল কোন দিকে কাজ করবে, অবশ্যই এই দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে এটাই বলছে যে সাপোজ আমি যদি কোনো একটা বস্তুকে সাপোজ একটা স্প্রিং এর কথা চিন্তা করলাম না কেন, স্প্রিংকে যদি আমি যদি একটু টান দেই, অল্প একটু টান দেই, সেটা কি হবে, তার আগের অবস্থানে ফিরে যাইতে চাইবে, তাই তো। আর যদি বেশি জোরে টান দেই, তাহলে বেশি জোরে উপরের দিকে চলে যাবে না। সেম কেস এটার ক্ষেত্রে, যে বস্তুটা স্মরণ যত বেশি হবে তত ফোর্সে ফিল করবে, তত ফোর্সে সে এদিকে আসবে। যদি অল্প একটু স্মরণ ঘটায়, তার ফোর্সটা তত কম হবে। এই যে আমি একটা জিনিস বললাম না, এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দনের ফান্ডামেন্টাল জিনিসপাতি। সেটা হচ্ছে কি বলতো, আমাদের যে এফ আর যেটা আছে বা প্রত্যয়নী বল যেটা আছে, সেটা হচ্ছে আমাদের স্মরণের সমানুপাতিক। স্মরণ যত বেশি হবে প্রত্যয়নী বল তত বেশি হবে, স্মরণ যত বেশি হবে প্রত্যয়নী বল তত কি হবে, বেশি হবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে আমরা যদি ভেক্টর চিহ্ন দিয়ে দেই, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। কেন বলো তো, ভেক্টর চিহ্ন যদি আমি এখানে দেই, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। কেন বলো মাইনাস দিতে হবে কেন, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এক্স যেদিকে ফোর্সটার বিপরীত দিকে অলওয়েজ সেম জিনিস হচ্ছে, এক্স যেদিকে ফোর্সটার বিপরীত দিকে, ঠিক আছে। আচ্ছা, এই তো এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে এফ আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি কে এক্স, ঠিক আছে। ধরো আমি ভেক্টর চিহ্ন উঠাই দিলাম, তাহলে এখান থেকে কি আমি চাইলে একটা না ভেক্টর চিহ্ন রাখি, ধরো তা রাখি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি এফ আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এম এ, বস্তু যেটা ছিল এম, সাপোজ বস্তুটা ভর হচ্ছে এম, আর এটা হচ্ছে আমাদের ত্বরণ, ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মাইনাস কে ইন্টু এক্স
ঠিক আছে। তা আলটিমেটলি আমরা এখান থেকে কি করতে পারি বলতো, এখান থেকে এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস কে বাই এম। তাহলে কে যদি একটা ধ্রুবক হয়, বস্তুটা ভরও তো ধ্রুবক, তাহলে কে বাই এম কে আরেকটা ধ্রুবক হবে না? তাহলে আরেকটা ধ্রুবককে আমরা লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে খুব সুন্দর করে আবার লিখতে পারি যে এ যেটা আছে সেটা সমানুপাতিক কার? এক্স এর সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা আমরা চাইলে এখান থেকে লিখতে পারি। ঠিক আছে, এই জিনিসটা কি চাইলে এখান থেকে লিখতে পারি যে আমার সরণ যত বেশি হবে তার ত্বরণ তত বেশি হবে, কিন্তু তার যেটা বিপরীত হবে। সরণ যদি হয় এই দিকে, ত্বরণ হবে তার বিপরীত দিকে। বেগ বৃদ্ধির হার কোন দিকে হবে? এই দিকে বরাবর হবে, অলওয়েজ সাম্য অবস্থানের দিকে। ঠিক আছে, এটা আমরা এখান থেকে লিখতে পারি। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাইলাম যে এই ইকুয়ালটা আমরা লিখতে পারি কি বলতো, এটা লিখতে পারি যে কে এক্স, এই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? মাইনাস কে এক্স। আচ্ছা, এখন আমরা জানি যে এক্স, কোন একটা যদি এক্স সরণ হয় তার ভেলোসিটি কি হয়? ভেলোসিটি হচ্ছে আমাদের ডিএক্স বাই টি ডিটি, ডিএক্স ডিটি। তার ভেলোসিটি তো হলো, এবার ত্বরণ বের করি। চলো, ত্বরণ মানে কি বলতো? ত্বরণ মানে হচ্ছে আমাদের ডিভিডিটি। ত্বরণ মানে কি? ডিভিডিটি। তাহলে এই ভেলোসিটিকে যদি আমি টি এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাবো বলতো? এটা হবে আমাদের ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে এটা আমি এখানে রিপ্লেস করে দিই। চলো, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের ডি স্কোয়ার এক্স ভাগ হচ্ছে আমাদের ডিটি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস কে এক্স ইজ ইকুয়াল টু আমাদের 0। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে জিনিসপাতি। আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাদের আসলে ওই প্রতিপাদ্যটা আমাদের লাগবে না, বাট এতটুকু মাথা রাখো যে কে না, এখানে আমরা একটা কাজ করছি, একটা ভুল করছি। ঠিক আছে, ভুল করছি বলতে এখানে আমাদের এটা কে হবে না, এটা আমাদের কে প্রাইম হবে। কেন বলতো? একটু আগে দেখছিলাম, দেখো আমরা এটা কি লিখছিলাম? এটা লিখছিলাম কি? মাইনাস কে বাই এম। তাহলে কে যদি একটা ধ্রুবক হয় তাহলে কে প্রাইম আরেকটা ধ্রুবক হবে না? তাহলে আলটিমেটলি আমরা তখন এটা কে প্রাইম বলবো, তাকে আমরা কি বলবো? কে প্রাইম বলবো, তাকে আমরা কি বলবো? কে প্রাইম। তাহলে কে প্রাইম মানে কত ছিল? কে প্রাইম ছিল আমাদের কে বাই এম। ঠিক আছে, আচ্ছা এই কে বাই এম ইজ ইকুয়াল টু আমরা মাথায় রাখবো ওমেগা। ঠিক আছে, এখান থেকে আমরা আরেকটা সূত্র মাথায় রাখবো, সেটা কি? এটা তোমাদের আসলে প্রতিপাদন লাগবে না, মাথায় রাখবা যে ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের রুট ওভার কে বাই এম। রোজা ধরছে তো ওই জন্য বুঝছো বারবার ভুল করতেছি। সেটা হচ্ছে আমাদের যেটা করলাম সেটা হচ্ছে আমাদের মাথায় রাখবা কি বলতো, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তাহলে আমাদের কে বাই এম ইজ ইকুয়াল টু হবে আমাদের ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি যে রুট ওভার কে বাই এম, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? কে বাই এম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা যেটা করতে পারি যে এখান থেকে যেটা লিখতে পারি যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস, ওহ এই যে এটা আগে থেকে না মাইনাস ছিল, এটা চলে আসছে প্লাস, তাহলে প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু আমাদের কত হবে? 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন। এটাকে আমরা বলি যে সরলসন্ধিত স্পন্দন যেটা আছে ওইটার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, ফার্স্ট সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। কেন সেকেন্ড অর্ডার? কেন? কারণ এখানে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, এটাকে আমরা বলি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এই তো। তাহলে এখানে আমরা মোটামুটি জানি যে এক্স হচ্ছে আমাদের সরণ, টি হচ্ছে আমাদের টাইম, আর ওমেগাটাকে আমরা কি বলবো বলতো? ওমেগাটাকে এখানে আমরা বলবো হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এটাকে আমরা কি বলবো? কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, সো নর্মালি ব্যাপারটা আমরা যখন এটাকে গতিবিদ্যায় পড়তাম, গতিবিদ্যা এটাকে আমরা কৌণিক বেগ বলতাম, বাট এখানে যেহেতু আসলে আমাদের বেগের তেমন কাহিনী নাই, কাছে কাহিনী অবশ্যই আছে, বাট ব্যাপারটা হচ্ছে এখানে আসলে আমাদের জিনিসটা আসলে কম্পন হয়, বারবার কম্পন হয়, এই জন্য এই কৌণিক বেগটাকে আমরা এখানে কৌণিক কম্পাঙ্ক বলবো। তো কম্পাঙ্ক একটা জিনিস, কম্পাঙ্ক মানে হচ্ছে আমাদের ছোট হাতের এফ, আর ওমেগা মানে হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, এটা একক সেম রেডিয়ান পার সেকেন্ড, এটা একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা এই হচ্ছে কথা, জিনিসপাতি। সো এখান থেকে তো আমরা এখান থেকে জিনিসপাতি এখান থেকে হালকা পাতলা হইলেও ব্যাপারটা বুঝতে পারছি, হালকা পাতলা যতটুকু বুঝতে পারলাম অতটুকুই আমাদের জন্য ইনাফ। ঠিক আছে, আচ্ছা সো এখান থেকে আমরা যখন বুঝতে পারছি তখন আলটিমেটলি আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি জানো? এটাকে আমরা একটা বক্স করে দিই, যাই হোক। সো আলটিমেটলি আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে এখন আমাকে যদি সাপোজ কোনো একটা এক্স এর সমীকরণ বের করতে হয় বা সরণের সমীকরণ বের করতে বলে, তখন আমরা কি করব? এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, ডিফারেন্সিয়েশনকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনটা বা একটু টাফ, ওটার যে প্রমাণটা আসলে আমাদের একদমই লাগবে না। প্রমাণ করতে পারো চাইলে, বাট এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমি এক্স এর একটা সমীকরণ পাবো। এটা পাবো যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে,
আরেকটা সমীকরণ পাই, সেটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু আমরা পাই এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, ঠিক আছে, দুইটা সমীকরণ পাই আমরা। ইন্টিগ্রেশন করলে কয়টা পাই? দুইটা পাই। বাট আমরা আসলে মেইনলি কোনটা ইউজ করি জানো? এইটা। মাঝে মাঝে এইটাও দেয়, কজ দিয়েও দিয়ে দেয়, হতাশ হওয়ার কিছু নাই। সো মাথায় রাখবো আমরা কোনটা ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, সো এক্স ইজ ইকুয়াল টু আমাদের এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে আমরা যেসব জিনিস আমাদের জানতে হবে, যে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এটাকে আমরা বলি আদি দশা। এটাকে আমরা কি বলি? আদি দশা। মানে একটা নির্দিষ্ট কোণ করে প্রথমে ছিল, ওইখান থেকে সে যাত্রা শুরু করছে, মানে টি ইজ ইকুয়াল টু সামথিং সেকেন্ড, ওটা যাত্রা শুরু করছে। তাহলে এটা হচ্ছে আমাদের আদি দশা। আর ওমেগা টি এগুলো তো আমরা জানি। এ মানে কি? এ মানে হচ্ছে আমাদের কি বলতো? বিস্তার। এ মানে হচ্ছে কি? বিস্তার। মানে এই যে সাপোজ এটার কথা যদি আমরা চিন্তা করি, সাপোজ এইখান পর্যন্ত আসছে, এটাকে বলতেছি আমি এক্স। আর হায়েস্ট যতটুকু যাইতে পারে, এই হায়েস্ট যতটুকু যাইতে পারে এটাকে আমরা বলি বিস্তার। ঠিক আছে, এক্স হচ্ছে সরণ, সাম্যাবস্থান থেকে সরণ, বা হায়েস্ট যতটুকু যাইতে পারে তখন ওই সরণটা হয়ে যাবে বিস্তার। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা আমরা এটা বেশি ইউজ করবো, আর এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা আমরা খুব একটা ইউজ করবো না। ঠিক আছে, যদি আসে ওইভাবে ইউজ করবো, প্যারা নেই। আচ্ছা, এই হচ্ছে কথা। হ্যাঁ, তাহলে এখন এই যে ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশনটা থেকে আসলে আমরা ভেলোসিটিও বের করতে পারি, আবার হচ্ছে আমাদের কি বের করতে পারি? ত্বরণও চাইলে বের করতে পারি। ওটা কি এখন দেখাবো? না, পরে দেখাই। আমরা ইকুয়েশন তো এখান থেকে সুন্দর করে লিখলাম, এরপরে আমরা দেখাই। দেখো, সো আমাদেরকে এই ম্যাথগুলা বারবার আসে, বুঝছো? প্রত্যেকবার আসে। দেখো আমাদের কি বলে দেওয়া আছে, ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ পার্শিয়াল সিম্পল হারমোনিক মোশন দেওয়া আছে এসআই ইউনিটে, এইরকম দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মানে কৌণিক কম্পাঙ্ক ওমেগা কত সেটা বের করতে বলছে। সো দেখো আমরা জাস্ট আগেরটার সাথে তুলনা করবো। আগে যে সূত্রটা জানি সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। এইটার সাথে জাস্ট তুলনা করবো। দেখো, এটার সাথে যদি আমি তুলনা করতে চাই, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি না যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের আগে কোনো একক মানে কিছু নাই, মানে আছে বলতে এক আছে আর কি, সহগ এক আছে। এটার আগে সহগ কত আছে? 2 আছে। তাহলে এই পুরো জিনিসটাকে 2 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে তো হচ্ছে। তাহলে 2 দ্বারা ভাগ দিলে দেখো কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমাদের ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, আর এটাকে যদি ভাগ দিয়ে দেয় তাহলে 16 এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার কি মিলতেছে বলো তো? খুব সুন্দর করে মিলতেছে। দেখতে পাচ্ছি ওমেগা আর 16 এর মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত? 16। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি? 4 রেডিয়ান পার সেকেন্ড। 4 রেডিয়ান পার কি সেকেন্ড। তাহলে 4 রেডিয়ান পার সেকেন্ড কত? এই যে এটা। এই টাইপের ম্যাচে কতবার আসে? সব জায়গায় আসে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ নাও যাও, মানে একদম ভার্সিটিতেও যাও, সেম কোশ্চেন পাবা। দেখো এটা, দেখো খুব ইজিলি আমরা মুখে মুখে করবো। দেখো, সেটা হচ্ছে আমরা 4 দেখতে পাচ্ছি, তাহলে আমাদের কৌণিক কম্পাঙ্ক দেখতে পাচ্ছি, 4 দ্বারা ভাগ দিয়ে দেবো। তাহলে 100 কে 4 দ্বারা ভাগ করলে কত? 25। তাহলে 25 এর রুট করলে 5। এই কি করলাম? আরে ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর কি। ঠিক আছে, এত হলে এর কৌণিক কম্পাঙ্ক ওমেগাই তো। হ্যাঁ, তাহলে 4 দ্বারা ভাগ দিয়ে দেই, তাহলে কত পাচ্ছি? 25x। তাহলে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের 25, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 5। আই হাই, এটা তো ভুল দেওয়া আছে। হোয়াট? ভুল দেওয়া আছে। যাই হোক, সো এবার আমাদেরকে বলছে যে আমাদের এই সমীকরণ থেকে কৌণিক কম্পাঙ্কের মান বের করো। আমি জানি না এটা কেন দিছে, যাই হোক, সেটা ইজ ইকুয়াল টু আমাদের হবে 3 রেডিয়ান পার সেকেন্ড। এটা বুট এক্সে আসছিল, দেখছো? আর মাঝে মাঝে এই যে এটাও দেয়। দেখো দেখো, সরল সঞ্চিত স্পন্দন গতির ডিফারেন্সিয়েশন সমীকরণ লিখো, এটার জন্য তোমাকে 10 নাম্বার দিয়ে দিবে। বুট এক্সে কত আসে আমি জানি না, যত আসে আর কি। এটা লিখতে পারলে তোমার 10-এ 10 সুন্দর করে। ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এখান থেকে খুব সুন্দর করে তুমি লিখতে পারবা যা বাকি জিনিসগুলো লাগে। বুঝা গেছে? আচ্ছা, মানে নোটেশন লিখবা। নোটেশন তো বুঝো যে ওমেগা ইজ ইকুয়াল টু ভাই কৌণিক কম্পাঙ্ক, এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এক্স হচ্ছে আমাদের সরণ, এটার একক এস একক হচ্ছে মিটার। তারপর আর কি আছে? এত কিছু নাই। টি হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড। এটা যদি সুন্দর করে লিখতে পারো তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, এই তো। এবার দেখি, এবার আমরা সরল সঞ্চিত স্পন্দনের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, যে আমরা সরণ দেখছিলাম যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আমরা দেখছিলাম। বাট এখন আমাদের যদি বেগ আর ত্বরণ যদি বের করতে হয়, কিচ্ছু করতে হবে না ভাই। বেগ আর ত্বরণের জন্য আমরা কি করবো দেখো, সো আমি জানি যে এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখানে আমার জন্য কি লাগবে? ভি লাগবে না? ভি মানে কি ভলিউম না তো, ভি মানে হচ্ছে বেগ। তাহলে আমাদের টি এর সাপেক্ষে যা ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো? আচ্ছা,
ডিফারেন্সিয়েশনের ব্যাপারগুলো আশা করি ম্যাথে ভালো করে জানতে পারবা, বাট আমি যতটুকু জানানো ততটুকু আমরা জানাই দিচ্ছি আর কি। ঠিক আছে, দেখো আমরা কি করি এটার জন্য। আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যেটা ধ্রুবক থাকে ওটা নর্মালি থাকে। ধরো এ ধ্রুবক, তাহলে এ নর্মালি আসে, ঠিক আছে, এ নর্মালি আসে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, বাট এইখানে আছে হচ্ছে সামথিং এলস, কিছু একটা আছে। তাহলে আমরা ধরে নিব, ধরো সাপোজ এরকম একটা কিছুকে ডিফারেন্সিয়েশন করতেছি। সাপোজ এখানে আছে আমাদের সাইন থেটা, সাইন থেটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, আর এইখানে আছে হচ্ছে আমাদের থেটা, ডি থেটা। তাহলে এই সাইন থেটা হয়ে যাবে আমাদের কস থেটা। ঠিক আছে, সাইন থেটাকে যদি আমি থেটার মাধ্যমে ডিফারেন্সিয়েশন করি এটা হয়ে যাবে আমাদের কস থেটা। বাট ব্যাপারটা হয়ে গেছে কি, এখানে আছে আমাদের টি আর এখানে আছে সামথিং এলস। এটার জন্য আমরা চেইন রুল অ্যাপ্লাই করি। কি করি? চেইন রুল অ্যাপ্লাই করি। দেখো এটার জন্য আমরা কি করব? চেইন রুল। এটাকে আমরা কি বলি? চেইন রুল অ্যাপ্লাই করব। দেখো চেইন রুলের জন্য আমরা কি করি সেটা হচ্ছে, সাপোজ এখানে আছে আমাদের বলতো ডি সাইন থেটা আছে, আর ভাগ আছে হচ্ছে আমাদের ডি এক্স। তাহলে আমরা কি করব জানো? এই যে ডিএক্স কে আমরা ধরে নেব থেটা, ডিএক্স কে ধরে নেব কি? থেটা। তাহলে ডিএক্স কে যদি আমি ধরে নেই যে ডি থেটা, তাহলে ডি থেটার মাধ্যমে ডিফারেন্সিয়েশন করলে কত পাচ্ছি? কস থেটা। এখন আমি বলবো আমি একটা জিনিসকে ধরে রাখছিলাম, কাকে ধরে নিয়েছিলাম? থেটা ধরে নিয়েছিলাম, তাই তো? তাহলে ওই থেটাকে আবার কি করতে হবে? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে আমরা বলি চেইন রুল। ঠিক আছে, সাপোজ এখানে আছে থেটা বাট আমার আছে এক্স, আমি ধরে নিব কি বলতো? আমি ধরে নিব এটা থেটা, তাহলে এই থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কস থেটা। এরপর আমি থেটা তো ধরছিলাম, তাহলে থেটাকে আমি এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করে দেবো, শেষ, গুণ আকারে লিখে দেবো। এই হচ্ছে জিনিস। তাহলে এটা আমরা এখান থেকে করি। দেখো সাইন থেটা আর এখানে সামথিং এলস আছে, তাহলে আমরা ধরে নিই যে ডি সামথিং এলস। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি? কস ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব? এই পার্টটুকুকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। করো, দেখো তো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত পাচ্ছি? দেখো তো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা সামনে চলে আসছে, আর টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। তাহলে আলটিমেটলি আমাদের ওমেগা সামনে চলে আসছে। আর ডেল্টা তো কনস্ট্যান্ট, ডেল্টাকে আমি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 0। তাহলে টি প্লাস 0, ওমেগা প্লাস 0, তাহলে এই যে ওমেগা, এই হচ্ছে কথা। তাহলে এটা পেয়ে গেছি আমাদের বলতো, এটা পেয়ে গেছে আমাদের ভি, এটা পেয়ে গেছে কি আমাদের ভি, এইটাই হচ্ছে আমাদের ভিটা। এখন এটা কার ফাংশন? এটা কার ফাংশন বলো? এটা আমাদের টি এর ফাংশন। মানে কি, আমাকে যদি কোনো টাইম দেওয়া থাকে আমি ওইখান থেকে আসলে আমি ভেলোসিটিটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন মাঝে মাঝে বলে যে ভাই এটা ভি ম্যাক্সিমাম কত? ভাই ভি ম্যাক্সিমাম কত? ভি ম্যাক্সিমাম এখান থেকে বুঝে ফেলতে পারবা যে কস থেটা বা কস সামথিং এটা হাইস্ট মান কত? 1। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা ওমেগা এ। ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি আমরা দেখতে পাচ্ছি? ওমেগা এ। ঠিক আছে, ওকে। তাহলে ভি পেয়ে গেছি। এখন চাইলে আমরা কি করতে পারি? এ কে এ বের করতে পারি। এ কে জাস্ট এটার সাপেক্ষে একটা ডিফারেন্সিয়েশন করে দাও, এটা কি করো? আরেকটা ডিফারেন্সিয়েশন করে দাও। সেটা কি হবে? ডিভি ডিটি করো, ডিভি ডিটি করো, ডিভি ডিটি করো। ডিভি ডিটি করলে একটা কিছু একটা পেয়ে যাওয়া, বুঝছো? কিছু একটা পেয়ে যায়, আনসারটা পেয়ে যাওয়া হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ব্যাপারটা কি বুঝতে পারছো কি বলতো? হ্যাঁ দেখো, নর্মালি ওমেগা এ নর্মালি থাকলো, ওমেগা এ থাকলো, কসকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? সাইন, মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন সামথিং। তাহলে এটাকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন আলটিমেটলি আরেকটা ওমেগা থাকবে, তাহলে আরেকটা ওমেগা স্কোয়ার হয়ে গেছে। বুঝা গেছে? এই তো, হ্যাঁ ঠিক আছে। এরপরে বলো, এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি যে এ ম্যাক্স ইজ ইকুয়াল টু, ক্লিয়ারলি লিখতে পারতেছি কত? মাইনাস ওমেগা স্কোয়ার এ। এটা এখান থেকে বলতে পারি না, সাইনের মান হাইস্ট মান কত? 1। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ হচ্ছে আমাদের এ এর ম্যাক্সিমাম মান। ঠিক আছে, ওকে। আচ্ছা, ও এখান থেকে আমরা মোটামুটি কয়েকটা জিনিস দেখতে পারছি, বাট ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমি যত কিছু আলোচনা করছি না কেন, এখানে সবগুলো আমাদের টি এর রেসপেক্টে, মানে টি যদি দেওয়া থাকে আমি ভি বের করতে পারবো, এ বের করতে পারবো, ঠিক না? আচ্ছা, কখনো যদি দেওয়া থাকে বা স্মরণের সাপেক্ষে, যে আমি এত সেন্টিমিটার গেলে তার স্মরণ কতটুকু, স্মরণ না, এত সেন্টিমিটার গেলে তার তো স্মরণ এতটুকুই, এক্স পরিমাণ স্মরণ, তাহলে ওই এক্স পরিমাণ স্মরণের জন্য তার ভেলোসিটি কত, এক্স পরিমাণ স্মরণের জন্য তার ত্বরণ কত, সেটা যদি বের করতে বলে সেটা কি করতে হবে? সো ওইটা প্রমাণটা তুমি চাইলে এখান থেকে করতে পারো, আমি প্রমাণটা করাইলাম না, বাট আমি এতটুকু জাস্ট তোমাকে বলে রাখি যে আসলে জিনিসটা আসলে কেমন হয়। ভি হয়ে যায় হচ্ছে আমাদের ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি বলতো? এক্স এর সাপেক্ষে। এই সূত্রটা একটু কাইন্ডলি একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? সো নরমালি এখানে বুঝতে পারবো যে আমি যদি একদম মাঝ বরাবর থাকি, একদম মাঝ বরাবর, ঠিক আছে, মাঝ বরাবর বলতে বুঝো তো যে একদম সাম্যাবস্থানে থাকি, তাহলে এক্স এর মান কত? 0। এক্স এর মান যদি এখানে 0 বসাও, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি
এটা স্কোয়ার আছে আর রুট আছে, তাহলে কাটাকাটি চলে গেছে, ওমেগা এ থাকবে। তাহলে আমাদের মাঝখানে সাম্যাবস্থায় আমাদের ভেলোসিটি সবচেয়ে হাইস্ট থাকে, সেটা কত? ওমেগা এ। এখান থেকে আমরা দেখছিলাম ওমেগা এ, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা একটু আগে দেখতে পাইলাম যে এই যেগুলো আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই যেগুলো কত হবে? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সিম্পল। এটার ক্ষেত্রেও সেম। যদি আমি চিন্তা করি যে এক্স এর মান একদম বিস্তারে নিয়ে গেলাম, এক্স এর মান প্রথমে তো 0 ছিল, তাহলে তখন আমাদের ত্বরণ 0, একদম সাম্যাবস্থায় ত্বরণ কত? 0। একদম বিস্তারে নিয়ে গেছি, এক্স এর মান কত? এ, তাহলে তখন আমাদের হয়ে যাবে কত? মাইনাস ওমেগা স্কোয়ার এ। তখন ওইটা আমাদের বলতে পারি কি? এ এর হাইস্ট মান। এই যে আমরা এখানেও দেখলাম যে এর হাইস্ট মান কত? মাইনাস ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি দেখতে পাইছি বলো? এখান থেকে একটা, এটা দেখতে পাইছি টি এর সাপেক্ষে আমাদের ভি, এটা দেখতে পাইছি টি এর সাপেক্ষে এ, এটা দেখতে পাইছি এক্স এর সাপেক্ষে ভি, এটা দেখতে পাইছি যে এক্স এর সাপেক্ষে এ। বুঝা গেছে? আচ্ছা, সো আশা করি বুঝতে পারছো। এই যে আমি যত কিছু পড়াইছি এখানে হালকা পাতলা একটু দেওয়া আছে, একটু চাইলে স্ক্রিনশট বা আমি তোমাকে তো লেকচার নোট দিয়ে দিব, এখান থেকে দেখতে পারবো আর কি। সো চলো আমরা এখান থেকে আসলে ম্যাথ দেখার চেষ্টা করি। এখান থেকে আসলে আমরা খুব একটা টাইম ওয়েস্ট করবো না। এখান থেকে বেশিরভাগ আমি তোমাকে এইচডব্লিউ দিয়ে দিব, কারণ জিনিসগুলো সহজ আর কি, ঠিক আছে। আমি যতটুকু থিওরি পড়াইছি ওই থিওরির মাঝখানে তোমার জিনিসপাতি হয়ে যাওয়ার কথা আর কি, ঠিক আছে। আচ্ছা চলো, সো আমি দেখি আমাদেরকে বলে দেওয়া আছে এটি সরল সঞ্চিত স্পন্দন কণার সরণের সমীকরণ দেওয়া আছে। ভাই কি দেওয়া আছে? সরণের সমীকরণ। এখন বলতে পারেন যে ভাই আপনি তো দেখাইছেন যে এক্স আকারে, সমস্যা নাই, এক্স এই দিক বরাবর ছিল, সে ওই দিক বরাবর ধরতে পারে না, ওরা ওয়াই ধরছে। আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু 10 sin এত বলে দেওয়া আছে, কোন কণাটির কম্পাঙ্ক কত? কি বলতে করতে হচ্ছে? কম্পাঙ্ক। কোনই কম্পাঙ্ক না, কম্পাঙ্ক বের করতে বলছে, এফ বের করতে বলছে। আচ্ছা, সো এইটার সাথে একটু আমরা মিলাই। ওয়াই ইকুয়াল টু আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এবার বলো তো এখান থেকে আমরা মিলাইলে আমরা ওমেগার মান কত পাই? দেখো মিলাও, টি এর সাপেক্ষে টি এর সাথে যেটা আছে সেটাই ওমেগা, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত? 6 পাই। হইলো, শেষ। ওমেগা ইজ ইকুয়াল টু 6 পাই, কোনই কম্পাঙ্ক পাইছি, তাই না? ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম? ওমেগা ইজ ইকুয়াল টু জানতাম আমরা টোয়াইস পাই বাই টি। আবার এটা ইজ ইকুয়াল টু আমরা জানতাম যে টোয়াইস পাই ইনটু এফ। আমাদের এফটাই বের করতে হবে। তাহলে টোয়াইস পাই এফ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 6 পাই। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এফ ইজ ইকুয়াল টু কত? এফ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি, ভাগ দিয়ে দিলে কত হচ্ছে? 3 পাচ্ছি না? 3 হার্জ। এই যে 3 হার্জ। চলো এই যে এরপরে দেখি, বলে দেওয়া আছে এত মিটার বিস্তার, এত মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বেগ বিশিষ্ট কোনো সরল দোলকের কম্পাঙ্ক কত? সো কম্পাঙ্কের জন্য কি করতে হবে? আমাদের ভেলোসিটি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা এ। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমাদের বের করতে হবে কি? কম্পাঙ্ক এফ বের করতে হবে। তাহলে ভি ম্যাক্স, আচ্ছা ওমেগা মানে কত? ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই ইন্টু এফ, আর ইন্টু আছে আমাদের এ, আর ইন্টু আছে আমাদের ভি ম্যাক্স। তাহলে এখান থেকে আমাদের এফ বের করতে হলে কি করা লাগবে? অনেক কাজ। ভি ম্যাক্স ভাগ দিব হচ্ছে আমাদের এ ইন্টু টোয়াইস পাই। দেখো সবগুলো মানই জানো। ভি ম্যাক্সের মান কত? ভি ম্যাক্সের মান কত? 0.32 ভাগ দিব হচ্ছে আমাদের এ কত? বিস্তার 6.2 ইন্টু 2 ইন্টু 3.1416, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 0.0082। আচ্ছা আচ্ছা, এরপরে দেখি, বলে যাচ্ছে কোনো সরলসঞ্চিত স্পন্দন সম্পূর্ণ কণার বিস্তার দেওয়া আছে, মানে এ দেওয়া আছে। ও এটা সুন্দর একটা কোশ্চেন, বুঝছো? এটা আমাদের বইয়ের 23-24 সালে আসা একটা কোশ্চেন। বলছে যে একটা বিস্তার দেওয়া আছে, ভালো কথা। সাপোজ এটা A1, বলছে বায়ু প্রবাহের দরুন তার সাম্যাবস্থান থেকে 6 সেন্টিমিটার সরণে বেগ পূর্বের অবস্থার বেগের দ্বিগুণ হয়ে যায়, বিস্তার করতে হবে। বুঝছো ব্যাপারটা? নর্মালি কোনো একটা জিনিসকে, কোনো একটা সরলসঞ্চিত স্পন্দন এরকম দুলতেছে বা এরকম যাতায়াত করতেছে, আমি কি করছি? এদিক বড় একটা বায়ু প্রবাহ দিছি। বায়ু প্রবাহ দেওয়ার কারণে সেটা কি হয়েছে? আরো দূরে সরবে না? দূরে সরে যাবে না? তখন দেখা গেছে সে আরো জোরে যাত্রা শুরু করছে, এমনভাবে যাত্রা শুরু করছে তার বিস্তার চেঞ্জ হয়ে গেছে। সে আগে যাইতো 6 সেন্টিমিটার, এখন যাইতেছে 10 সেন্টিমিটার। সো আমাদেরকে এটাই বলছে যে পরবর্তী বিস্তার কত, পরিবর্তী বিস্তার কত, এই যে এ প্রাইমটা কত সেটা বের করতে বলছে, ঠিক আছে। সো এটা আমাদেরকে বের করতে হবে। সো আমাদেরকে একটা শর্ত দেওয়া আছে, সেটা কি বলতো? বায়ু প্রবাহের দরুন সাম্যাবস্থান থেকে 6 সেন্টিমিটার দূরে, মানে আমরা চিন্তা করতে পারি যে এক্স 6 সেন্টিমিটার দূরে বেগ, যেটা বেগ ছিল, বেগ ভেলোসিটি, সেটা পূর্বের অবস্থার দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। চলো, তার মানে আমরা প্রথমে ধরে নিলে যে পূর্বের অবস্থার যে বেগ ছিল ওটাকে ধরলাম আমরা ভি, আর এখন স্মরণে বেগ পূর্বের অবস্থা দ্বিগুণ হয়ে গেছে, এখন ধরলাম ভি প্রাইম। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ভি প্রাইম ইজ ইকুয়াল টু হয়ে গেছে আমাদের টোয়াইস ভি, আগে যে ভেলোসিটি ছিল এটা দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, সো দেখো আমরা জানি যে ভি ইজ ইকুয়াল ভি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা জানি কি জানি? আমরা লিখবো যে ভি প্রাইম বাই ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এখানে যে আমরা ওমেগা
এখানে জানি আমরা a স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা না? সেম এখানে আমরা ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বলো তো এটা না? এটাই সূত্র না? ভি প্রাইম ইকুয়াল টু কি পাবো? ওমেগা, মানে এর কোণিক কম্পাঙ্ক তো চেঞ্জ হয় নাই, কোণিক কম্পাঙ্ক চেঞ্জ হয় নাই, ওমেগা রুট ওভার a প্রাইম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্সটা দুই জায়গায় সেম রাখছি, কারণ কি বলতো আমাদেরকে এটাই বলছে যে 6 সেন্টিমিটার দূরে যদি যাই, মানে এক্স যদি 6 সেন্টিমিটার হয়, তখন আমাদের এটার মধ্যে একটা সম্পর্ক বলছে, এই যে ভি প্রাইম ইকুয়াল টু টুয়াইস ভি, সেই জন্য আমরা এক্সটা সেম রাখলাম। তাহলে এখানে জাস্ট আমি সবই জানি, দেখো এখানে আমাদের কি জানি, এখানে আমাদের এটা কাটা যায়, তারপর এটা হয়ে যায় আমাদের টুয়াইস ভি, ভি ভি কাটা যাচ্ছে, তারপর এটা কত, এটা তো আমি জানি না, এটা জানি, এটা জানি হচ্ছে বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার, এক্স এর মান জানি 6, এক্স এর মান জানি 6, এখান থেকে জাস্ট এ প্রাইমটা বের করবো। ঠিক আছে, চলো আমরা করার চেষ্টা করি। তাহলে আমাদের দেওয়া আছে 2 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার হইল, তারপর এটাকে আমরা কি করে দেই, এটা কি করে দেই, রুট করে দেই, না স্কোয়ার করে দেই, স্কোয়ার করে দিয়ে তারপর হচ্ছে এই পাশে চলে আসলে প্লাস এক্স স্কোয়ার, এটা আমি নিজের মতো করে করতেছি, নিজেরা একটু করো দেখো। তাহলে এখানে প্লাস আসলে এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে 6 স্কোয়ার, তারপর তার মানে আমরা এ প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং পাইছি, তারপর এটাকে আমরা রুট করে দিব, রুট করে দিলে পাচ্ছি 17.09 সেন্টিমিটার। তার মানে এটা থেকে বেশি, তো তার মানে আমরা ধরে নিতে পারি মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, তাও আমি আরেকবার চেক করি, 2 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তারপর এখানে আমাদের রুট আছে যেহেতু স্কোয়ার করে দিলাম, প্লাস 6 স্কোয়ার আবার রুট করে দিলাম, হ্যাঁ এরকমই আসে 17 সামথিং। আচ্ছা এই তো, তো এবার আমরা দেখবো যে সরল সন্ধিত কণা হচ্ছে আমাদের শক্তি দেখবো। শক্তি মানে তো আমরা বুঝি, এখানে আমাদের দুইটা শক্তি আছে, একটা তার ভেলোসিটি গতি শক্তি, আর একটা তার বিভব শক্তি। দেখো কোন একটা সরল সন্ধিত স্পন্দন যদি চিন্তা করি, সরল সন্ধিত স্পন্দন বা কোন একটা কণার কথা চিন্তা করলাম, যে এই হচ্ছে সেই কণাটা, এই হচ্ছে সেই কণাটা, সেটা হচ্ছে আমাদের এই সাম্যাবস্থান থেকে আসে। তো এইখানে যখন আসে তারটা কি থাকবে, তার ভেলোসিটি কত? 0 না? ভেলোসিটি কত? 0। কেন বলো তো? একটা দোলনার কথা চিন্তা করতে পারো, তোকে যদি আমি টেনে এনে একদম সর্বোচ্চ উচ্চতা যাই, তখন তার ভেলোসিটি কত? 0। ছেড়ে দিলে একদম মাঝখানে যখন থাকবে, একদম মাঝ সাম্যাবস্থায় যখন ছিল, ওই সাম্যাবস্থার কাছাকাছি গেলে তার ভেলোসিটি অনেক বেশি থাকবে। আবার যখন আবার এই বিস্তারে যাবে, তখন আবার থেমে যাবে, তার মানে তখন এই জায়গায় তার ভেলোসিটি 0। তার মানে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি 0। কাইনেটিক এনার্জি যদি 0 হয়, এই জায়গায় আমাদের পটেনশিয়াল এনার্জি হাইয়েস্ট। আবার এই জায়গায় যদি আসি, তার ভেলোসিটি হয়ে যায়, কাইনেটিক এনার্জি হয় হাইয়েস্ট, তখন এই জায়গায় আমাদের ইপি হয়ে যায় 0। এগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, এই হচ্ছে কথা। মানে সব জায়গায় আমাদের কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির যোগফল সমান হবে, এটা একটা শক্তি সংরক্ষণশীলতা, তাই তো? আচ্ছা, সো এখানে জাস্ট আমরা একটু সূত্রগুলো একটু এখানে খুব সুন্দর করে প্রমাণ দেওয়া আছে, সো তোমরা একটু সূত্রগুলো একটু মুখস্থ করে নিও আর কি। জাস্ট কি বলবো, একটা দুইটা সূত্রই তো নাকি। আচ্ছা, সো জাস্ট আমি একটু মনে রাখার জন্য জাস্ট তোমাদেরকে আলাদা করে লিখে দিই, সেটা হচ্ছে আমরা একটু প্রমাণ করে যদি দেখি, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে আমাদের পটেনশিয়াল এনার্জি যেটা ছিল, পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু আমাদের হাফ কে এক্স স্কোয়ার। পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি পাবো? হাফ কে এক্স স্কোয়ার। এতটুকু মাথা রাখো, হাফ কে এক্স স্কোয়ার পটেনশিয়াল এনার্জি, কোনো একটা নির্দিষ্ট বা এক্স দূরত্বে এত। এখন আমি কি করব, এক্স এর জায়গায় কি লিখবো জানো? এক্স এর জায়গায় লিখবো হাফ, এক্স এর জায়গায় কি লিখতে পারতাম? এক্স এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, না? তাহলে লিখতে পারি এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে বুঝলা ব্যাপারটা? আমি এখানে প্রথমটা আমি এক্স এর সাপেক্ষে প্রমাণ করলাম, এক্স এর সাপেক্ষে প্রকাশ করলাম, আর এটা হচ্ছে আমাদের টাইমের ফাংশন আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এবার আমরা দেখবো কাইনেটিক এনার্জি। এবার আমরা দেখবো কি কাইনেটিক এনার্জি। আচ্ছা, এবার আমাকে বলো তো এইটার হাইয়েস্ট মান কত? পটেনশিয়াল এনার্জি হাইয়েস্ট মান কত? এক্স এর মান যদি আমি এ বসাই, মানে ত্বরণ যদি এক্স যদি আমাদের একদম বিস্তারের সমান হয়, তাহলে এটার মান কত হবে? হাফ কে এক্স এ স্কোয়ার, না? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে মোট শক্তি ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। মোট শক্তি ইজ ইকুয়াল টু আমরা দেখতে পারি কি হাফ কে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখলাম, বা এখান থেকে আমরা দেখতে পারি যে সাইন হাইয়েস্ট মান কত? 1। তাহলে সাইন স্কোয়ারের মান কত হবে? 1। তাহলে হাফ কে স্কোয়ার হচ্ছে আমাদের হাইয়েস্ট মান। ঠিক আছে, বা ইপি এর হাইয়েস্ট মান। ইপির হাইয়েস্ট মান মানে কি? মোট শক্তি হচ্ছে আমাদের ইপি এর সমান, আর গতিশক্তি 0।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের মোট শক্তি থেকে আমি যদি বিয়োগ শক্তি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, কাইনেটিক এনার্জি। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ কে কমন যদি নিয়ে ফেলি তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা এক্স এর সাপেক্ষে প্রমাণ করে ফেললাম, এক্স এর সাপেক্ষে কি করলাম, লিখে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এবার যদি আমি টাইমের সাপেক্ষে লিখতে চাই, যা সিম্পল, জাস্ট হাফ কে, এখানে ছিল আমাদের সাইন, এখানে হচ্ছে আমাদের কজ, শেষ, কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, শেষ। প্রথমটা সাইনের মাধ্যমে প্রকাশ করছি, তো এবার আমরা কজ লিখব, শেষ। এই এতটুকু মাথা রাখলে হলো। ঠিক আছে। এই যে আমরা 4টা সূত্র মুখস্থ করতে বলবো, 4টা সূত্র একটু মাথা রাখো, মুখস্থ করতে হয় না, যাতে একটু মাথা রাখলে বোঝা যায় যে মোট শক্তি হচ্ছে হাফ কে স্কোয়ার, তাহলে ওইটা থেকে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এই তো, তাহলে এবার দেখার চেষ্টা করি। বলে দেওয়া আছে যে এক্স ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটারে স্থিতিশক্তি গতিশক্তির যদি এত গুণ হয় তাহলে আমাদের বিস্তার কত। সো দেখি আমাদের কি কি দেখি। বলে দেওয়া আছে যে স্থিতিশক্তি দেওয়া আছে কত, জানি যে হাফ কে এ স্কোয়ার এক্স স্কোয়ার, সেটা হচ্ছে আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের গতিশক্তির 1/3 হয়। তাহলে গতিশক্তির 1/3 মানে গতিশক্তি কত, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে হাফ হাফ কাটা গেল, থাকলো ও কেও কাটা গেছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা 3 যদি এই পাশে চলে আসে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের বিস্তার বের করতে হবে না, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু আলটিমেটলি x স্কোয়ার এই পাশে চলে আসলে আমাদের 4x স্কোয়ার রইলো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে a ইজ ইকুয়াল টু আমরা রুট করলে কত হবে 2 আর হবে আমাদের x, তাহলে 2x আর x কত হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 2 দুগুণা 4 সেন্টিমিটার। ঠিক আছে। এই যে দেখো 4 সেন্টিমিটার। আচ্ছা, বলে দেওয়া আছে এত বেগে চলন্ত 4 কেজি ভরের একটি বস্তু স্প্রিংযুক্ত ভর সম্পূর্ণ এবং এত কে দেওয়া আছে, এটা আমাদের কি দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট সম্পূর্ণ বাম্পারের সঙ্গে সংঘর্ষ হলো, তাহলে স্প্রিংটির সর্বোচ্চ সংকোচন কত। সিম্পলি চিন্তা করো না যে কোনো একটা বস্তুকে, কোনো একটা জিনিসকে একটা গতিশক্তি ছিল একটা বস্তুর, ওই গতিশক্তির সাথে আঘাত করছে, স্প্রিংকে আঘাত করছে, তাহলে তার মোট শক্তি কত ছিল, হাফ এমবি স্কোয়ার ওই শক্তি ছিল। ওই শক্তিটা কাকে দিয়ে দিছে বলো তো, স্প্রিংকে দিয়ে দিছে। স্প্রিং যদি দিয়ে দেয় তাহলে স্প্রিং এর মধ্যে কি জমা হচ্ছে, বিভব শক্তি জমা হচ্ছে, তার বিভব শক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এইটির মাধ্যমে তো বুঝে ফেলবো যে এক্স এর কতটুকু সরণ হচ্ছে, কতটুকু আসলে কি হচ্ছে, এটা সরণ না, তো এটাকে বলে সংকোচন। ঠিক আছে। তাহলে যে হাফ কাটা। ঠিক আছে। দেখো আমাদের বের করতে হবে কি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের জন্য আমাদের লাগবে এম এর মান কত 4 কেজি, ভি এর মান কত 2 স্কোয়ার, ভাগ দিব কত কে ধারা, কে মানে কত 100। এই তো জাস্ট এক্সট্রা বের করবো 4 × 2 স্কোয়ার। যখনই তুমি ব্যাপারটা ফিল করা শুরু করবা যে না আমাদের আসলে শক্তি কোনো ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, তখন ব্যাপারটা আসলে খুব ইজি হয়ে যায় যে না এই যে আমাদের একটা নির্দিষ্ট ভেলোসিটিতে যাচ্ছে, তার একটা নির্দিষ্ট কাইনেটিক এনার্জি ছিল বা গতিশক্তি ছিল, ওইটাই সে কি করছে, ওইটাই তাকে সংকোচন করছে, কাকে, স্প্রিংটাকে, ওইটাই তার মধ্যে বিয়োগ শক্তি জমা দিচ্ছে। তো বিয়োগ শক্তি যেগুলো হাফ কে এক্স স্কোয়ার, আর আমরা জানি গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, এই শক্তি দিয়ে দিচ্ছে। এই তো। আচ্ছা, এই যে দেখো 0.4 মিটার। এবার আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের একাধিক স্প্রিং মানে হচ্ছে বুঝেই তো বুঝতে পারলা যে মানে ভিন্ন টাইপের 2টা স্প্রিং বা 3টা স্প্রিং বা একাধিক যে স্প্রিং আছে ওগুলোকে আমরা সাজায় দেখার চেষ্টা করবো যে ওই স্প্রিং এর মাধ্যমে যে কাজটা হয় বা যেটা করতে পারি ওই একটা স্প্রিং এর মাধ্যমে, অন্য একটা যদি একটা স্প্রিং এর মাধ্যমে যদি করি তো ওইটা আসলে কিভাবে কাজ করে আর কি। সো কাইন্ড অফ এটা আমাদের ওই যে তুল্য রোধ বের করি না কিংবা তুল্য ধারাবত্য বের করি না, এই সেম জিনিস। ঠিক আছে। আচ্ছা, সো দেখার চেষ্টা করি এখানে আসলে আমাদের তেমন কোনো থিওরি নাই, জাস্ট একটাই থিওরি আছে। সাপোজ এইটা যে আমি যদি এই যে একটা মানে ধর একটা যে চিন্তা করো তুমি, এটা স্প্রিংকে আমি সেটা ডিফারেন্সিয়েট করি কিভাবে, মানে একটা স্প্রিং আরেকটা স্প্রিং থেকে ডিফারেন্ট কিভাবে, সেটা হচ্ছে কে এর মাধ্যমে। কিভাবে প্রকাশ করি, কে এর মাধ্যমে বুঝি কিভাবে, সেটা হচ্ছে অবশ্যই কে এর মাধ্যমে। কে যদি ডিফারেন্ট হয় তাহলে স্প্রিংটা ডিফারেন্ট, কে যদি ডিফারেন্ট হয় স্প্রিংটা ডিফারেন্ট। এখন কে কি প্রকাশ করে মাথায় রাখবা, কে তোমার প্রকাশ করে হচ্ছে দৃঢ়তা, এটা কত শক্তিশালী। এটাকে যদি আমি 1 সেন্টিমিটার বা 1 মিটার টানতে কতটুকু বেশি ফোর্স দেওয়া লাগবে, যার বেশি ফোর্স দেওয়া লাগবে তার কে তত বড়, তার মানে যার কে বড় তার কি বড়, তার দৃঢ়তা বড়, তার থেকে টানতে বেশি শক্তি লাগবে। ঠিক আছে। আচ্ছা, এই তো দেখো এখন আমি দুইটা স্প্রিং কে K1 আর K2 নামে দুইটা স্প্রিং কে যদি এরকম সিরিজে যুক্ত করে দেই, সিরিজে যুক্ত করলে আমাদের মনে আছে সিরিজে যুক্ত করলে আমাদের কি থাকতো বলতো, যাতে মানে এটাকে রোধের ক্ষেত্রে আমরা কি করতাম, যেটাকে নরমালি যোগ করে দিতাম, এটার ক্ষেত্রে কাইন্ড অফ প্যারালালের মতো কাজ করে, উল্টা সেম। এটা দেখো এটা প্যারালালি আছে না, এদেরকে নরমালি তুলে রোধের ক্ষেত্রে কি করতাম, যোগ করে দিতাম না,
সরি, তুল্য থেকে যুক্ত করতাম না, এরকম টাইপের কিছু একটা করতাম, ঠিক না? আর এটাকে দেখবা নরমালি যোগ করে দিবা। কাইন্ড অফ এটা আমাদের ধারকের মতো, ধারকে পড়ছে না, ধারকে যারা সেকেন্ড পেপারে যারা পড়ছো আর কি, তো ধারক যেমন পড়ছো না, ওইটা কাইন্ড অফ এমন, ঠিক আছে? সো আমরা একটু উল্টা ভাবে চিন্তা করবো। এইটা নরমালি আসলে আমাদের ওইরকম হওয়ার কথা ছিল, বাট এটাকে আমরা নরমালি যোগ করে দিই, এরকম প্যারালালি থাকলে আমরা k1 k2 বা যা কিছু আছে সবগুলো যোগ করে দিই। আর যদি এরকম সিরিজে থাকে তাহলে আমরা কি করবো, 1/k, ks হচ্ছে আমাদের সেই তুল্য, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো তুল্য বল ধ্রুবক বা তুল্য স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, এই তো এইভাবে আমরা করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সেখানে দেখো আমাদের কয়েকটা থিওরি দেওয়া আছে, এইসব থিওরি দেওয়া আছে, প্লাস আরেকটা থিওরি আমরা একটু মাথায় রাখবো, যে দুইটা স্প্রিংকে, সাপোজ একটা স্প্রিং আছে, ওটা ধ্রুবক হচ্ছে আমাদের কে, সাপোজ ওটা ধ্রুবক হচ্ছে আমাদের কে, এটাকে আমি দুই টুকরা করলাম, সমান দুই টুকরা করলাম। সমান যদি দুই টুকরা করি তাহলে আলটিমেটলি তার কে কি বাড়বে, ওই দুইটার কি বাড়বে কি কমবে বলতো? সমান যেহেতু করছি তাহলে দুইটার কে তো সমানই হবে, ঠিক আছে? বাট আগের যে কে ছিল, আগের যে স্প্রিংটার কে ছিল, সেটা থেকে কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। কেন বলতো? কারণ দেখবা কোন একটা স্প্রিংকে যদি যত লম্বা থাকে ওটাকে তো আসলে দৃঢ় হয় না, শক্ত হয় না। বাট এটাকে যদি কাটতে একদম ছোট টুকরা করে ফেলে, ওটাকে দেখবা অনেক শক্ত হয়, এটাকে টানতে এটাকে একটু টানতেই আসলে আমাদের অনেক শক্তি লাগে। তার মানে আলটিমেটলি এই টুকটাটাকে যদি আমি আরেকটু ভাঙি তাহলে দেখা যাবে যে সমান দুই জায়গায় ভাগ করলে ওইটা হয়ে যাবে আমাদের 2k, কে এর দ্বিগুণ হয়ে যাবে, কে এর কি দ্বিগুণ হয়ে যাবে। এখন আমরা একটা স্প্রিংকে যদি কাটি, সাপোজ আমি m প্লাস m/n এই অনুপাতে কাটলাম, m/n এই অনুপাতে যদি কাটি, তাহলে আসলে তাদের যে কে যেটা ছিল, আগে যে কে ছিল, ওই কেটা কিভাবে ভাগ হয় জানো? m এর কি হয় জানো? উপরে হচ্ছে আমাদের m প্লাস n আর নিচে হচ্ছে আমাদের m। আর n এর কি n মানে n এর যে অনুপাত আছে, ওই অনুপাতের যে স্প্রিং আছে ওটা কে কত হবে? ওটা কি হবে হচ্ছে উপরে হচ্ছে আমাদের হবে m প্লাস n আর নিচে হচ্ছে আমাদের n আর ইনটু হচ্ছে আমাদের k, ঠিক আছে? এগুলো ম্যাথ করলে বুঝতে পারবে, এগুলো আসলে তেমনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বাট আহামরি তেমন কঠিন কিছু না। দেখো আমরা একটু দেখলে বুঝতে পারবো। সো ক্যালকুলেটর আছে আমাদেরকে বলছে সম্পূর্ণ সিস্টেমের পর্যায়কাল কত, পর্যায়কাল মানে কত, টি বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, পর্যায়কালের জন্য আমাদের কি লাগবে? দেখো আমাদের টি বের করতে হবে, তাই তো? আচ্ছা, সো টি আর কে এর মধ্যে সম্পর্ক কি বলো? টি আর বি এর মধ্যে সম্পর্ক কি, এটা আমরা একটু বুঝবো, প্যারা নেই। সো দেখো আমাদের এখানে আমাদের একটা কি, এখানে এটা একটা কে দেওয়া আছে, এটা একটা কে দেওয়া আছে, আরেকটা কে দেওয়া আছে। সো আমরা একটা চিন্তা করি যে এই কে গুলো কিভাবে আছে বলো তো? অবশ্যই কি প্যারালালে থাকলে আমরা কি করি? প্যারালালে থাকলে আমরা যোগ করে দিই, তাই তো? তাহলে 120 প্লাস 120 কত হইছে? 240 নিউটন পার মিটার। আচ্ছা, আর এই পুরাটার এটা কিসে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা কি করি বলো? সিরিজে থাকলে আমরা নরমালি 1/k ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা 1/k প্রাইম, আর ওইটা কত? 180। তাহলে ওইটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে এটাকে নরমালি ভাবে করে দিব, আলটিমেটলি আমরা এখান থেকে কে বের করে ফেলতে পারবো, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা এতগুলো স্প্রিং কে নিয়ে কাজ না করে একটা স্প্রিং নিয়ে কাজ করলে হবে, যেটা কে এর মান হবে এত। দেখি আমরা কত হচ্ছে, 1/240 প্লাস 1/80, এইটা যেটা পাইছি এটাকে আমরা উল্টাই দিতে হবে। উল্টাই দিলে সাপোজ কিছু পাইলাম হচ্ছে 60, তাহলে আমরা পাচ্ছি 60 নিউটন পার মিটার, ঠিক আছে? এটা পেয়ে গেছি কে, এই যে সিস্টেম যেটা আছে এটা কে এর মান পেয়ে গেছি। আচ্ছা, এখন কে এর মান যদি পাওয়া যায় তাহলে আলটিমেটলি আসলে আমাদের মানে টি কিভাবে বের করব? টি এর বের করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা জানতাম যে ওমেগা ইজ ইকুয়াল টু, আমরা জানতাম যে টুয়াইস পাই বাই টি, তাই না? ঠিক না? তাহলে এখান থেকে খুব সুন্দর করে আমি টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? টুয়াইস পাই বাই ওমেগা লিখতে পারবো, কি টুয়াইস পাই বাই ওমেগা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, দেখো এই পার্টটুকুকে আমরা আচ্ছা টি ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাই টুয়াইস পাই বাই ওমেগা, তাই না? টুয়াইস পাই বাই ওমেগা, টুয়াইস পাই বাই ওমেগা। ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি বলো? ওমেগার জায়গায় আমরা লিখতে পারি √k/m। তাহলে এখানে যেহেতু নিচে আছে তাহলে উল্টায় গেল, তাহলে উপরে আমাদের k/m শেষ। দেখো এই মান সবকিছুই জানো, কে এর মান কোনটা? এই যে 60, পাই এর মান তো আমি জানি, এম এর মান বলে দেওয়া আছে যে 10 কেজি। দেখো বসাও, তার আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 2 × 3.1416 ইনটু হচ্ছে উপরে কে হচ্ছে 60 আর ভাগ হচ্ছে আমাদের হবে 10, কত দেখতে পাচ্ছি? 48 2.34 এত। তাহলে কে এর মান সামথিং পাইছি, আচ্ছা সরি 10 হবে, হ্যাঁ। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 15 সামথিং। আচ্ছা, আমাদের মনে হয় কিছু একটা ভুল গেছে, দেখি তো আমরা। এইখানে আমাদের প্যারালালি আছে, তাহলে যোগ করতে হবে 120 × 2 240। আচ্ছা, 240 এর সাথে আমরা কি করতে হবে? 240 এর সাথে 80, তাহলে 1/, এত প্লাস 1/80, এটাকে উল্টাই দিলে পাচ্ছি এত। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের যেটা পর্যায়কাল বের করতে হবে, তাহলে পর্যায়কাল ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এত বাই ওমেগা, ঠিক আছে? আচ্ছা, ওমেগার মান আমরা জানি এইটা, কিন্তু আমাদের এখানে উল্টানোর কথা ছিল, উল্টাই তো নাই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উল্টাই গেছে। যাই হোক, সো আমরা একটু দেখার চেষ্টা করি। টুয়াইস পাই ইনটু হচ্ছে √,
m/k, ঠিক আছে, এটা হবে। রোজা রাখছি তো ওই জন্য আসলে আমি উলাই ফেলতেছি, বুঝছো। রুট ওভার উপরে m হচ্ছে আমাদের 10, নিচে হচ্ছে আমাদের 60। তাহলে এবার তো হওয়ার কথা, এই যে দেখো 2.56, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট এটি দুইটি স্প্রিংকে সমান্তরালে যদি যুক্ত করি, তুল্য স্প্রিং ধ্রুবক প্রতিটি স্প্রিং এর ধ্রুবকের সাপেক্ষে কত গুণ হবে, ঠিক আছে। নরমালি এটা আমরা বুঝি যে আসলে আমাদের কি হবে, আমাদের কে সমান্তরালে যদি যুক্ত করে দেই তাহলে আমাদের কে যেটা হবে সেটা হবে আমাদের হবে কে প্রাইম, যেটা হবে সেটা হচ্ছে আমাদের কে প্লাস কে হবে, তাই না। তাহলে হবে টুয়াইস কে, ঠিক আছে, টুয়াইস কে। ওকে, এল দৈর্ঘ্য এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং কে কেটে 4 টুকরা করছি, কয় টুকরা, 4 টুকরা করছি। তাহলে প্রত্যেক টুকরা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত মনে আছে, সেটার জন্য আমরা কি করতে হইতো, আমরা ধরে নিতাম যে m এরকম ধরে চিন্তা ভাবনা। আচ্ছা, তাহলে নরমালি আমি এটা এমনিও চিন্তা করতে পারি যে সাপোজ আমি কয় টুকরা করতেছি, 4 টুকরা করতেছি, তাই তো। তাহলে প্রত্যেকটা যেহেতু বাড়বে তাহলে 4 গুণ হয়ে যাবে, বাড়বে যেহেতু তাহলে কত গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নরমালি আমরা ধরো আমরা কি বলতে পারি যে এল দৈর্ঘ্য আছে, তারপর হচ্ছে আমাদের আসলে কে আছে, স্প্রিং বিশিষ্ট একটি স্প্রিং কে যদি কেটে সমান 4 টুকরা করি, সমান কয় টুকরা করছি, 4 টুকরা। তাহলে ফার্স্টে যদি আমি চিন্তা করি এইটা একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4 টুকরা করি, তো সবার আগে ধরো অর্ধেকের কথা চিন্তা করলাম। কি চিন্তা করলাম, অর্ধেকের কথা। অর্ধেকের ক্ষেত্রে কি হয় 1:1, অর্ধেকের ক্ষেত্রে চিন্তা করলে কি হয় 1:1। তাহলে অর্ধেক যদি করি আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত হবে, উপরে হচ্ছে m প্লাস n, তাহলে 1 প্লাস 1, নিচে কত হবে একটার জন্য, তাহলে 1 ইনটু কত হচ্ছে k, তাহলে কত পাচ্ছি 2k। এটা কি করছে, অর্ধেক করছি, এখন আবার এটাকে আরো অর্ধেক করতে হবে, তাহলে 4 টুকরা। তাহলে 4 টুকরা যদি আমি করি আলটিমেটলি আমরা দেখতে পাবো উপরে আছে আমাদের 1:1, তো আবার নিচে 1 ইনটু হচ্ছে আমাদের 2k, মানে এই 2k কে আমি আরো অর্ধেক করলাম, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 4k, ঠিক আছে। এই হচ্ছে কথা। বাট আমরা নরমালি এরা মাথা রাখবো যে সমান যদি ভাগে ভাগ করি তাহলে যেটা ভাগ করতেছি তাহলে আমি কে এর মান কত গুণ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 4 গুণ। আচ্ছা, এরপরে দেখি, এরপরে আমাদের জাস্ট একটাই টপিক বাকি আছে, সেটা হচ্ছে উল্লম্ব স্প্রিং। উল্লম্ব স্প্রিং তো বুঝো, মানে এরকম ভাবে থাকবে, একটা সারফেস থাকবে, ওইটার সাথে একটা স্প্রিং যুক্ত, স্প্রিং না এরকম স্প্রিং যুক্ত থাকবে, ঠিক আছে। এরপর একটা বস্তুকে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা থিওরিটা আমরা একটা হালকা পাতলা একটা আলোচনা করব, যা সূত্রটাতে এটাই সেম জিনিস, p is equal to 2 pi is root over m/k। আচ্ছা, এখন আবার e/g কি, e/g এটা আমরা দেখার চেষ্টা করি, চলো। তো সবার ফার্স্টে আমরা একটু হালকা পাতলা একটু থিওরি দেখি। থিওরিটা হচ্ছে এরকম যে এটা যদি আমাদের হয় উপরে একটা সারফেস, তাহলে এটার সাথে একটা স্প্রিং থাকবে, এটা একটা স্প্রিং, নরমালি ধরো সাপোজ এরকম একটা স্প্রিং ছিল, ঠিক আছে। এই স্প্রিং এর সাথে আমি কি করলাম, একটা বস্তু ঝুলাই দিলাম, ঠিক আছে, এই একটা বস্তু ঝুলাই দিলাম। তো প্রথমে এটা দুলতে থাকবে, দুলতে থাকলে আস্তে আস্তে কি হবে, একটা স্থির অবস্থায় চলে আসবে। স্থির অবস্থায় যদি চলে আসে তাহলে এইটার ভরটা আমি কত বলতে পারি, mg। এই ভরের উপর এইটা একটা বিপরীত ফোর্স থাকবে না, ওই বিপরীত ফোর্স সমান দেখে আলটিমেটলি এটা স্থির অবস্থায় আছে। তাহলে ওই বিপরীত ফোর্স বা প্রত্যয়নী বলটা কত হবে, প্রত্যয়নী বল ইকুয়ালটা আমরা জানি k * x, তাই না, k * x। তাহলে এই দুটো সমান দেখে এটা স্থির অবস্থায় আছে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি kx = আমরা বলতে পারি mg, শেষ। এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র, kx = আমরা বলতে পারি কি mg। এরপরে আমরা কি করি জানো, এরপরে এটাকে আরেকটু টানি, এটা কি করি, এটাকে আমরা আরেকটু টানি, সেটা হচ্ছে আমরা এই বস্তুটাকে আরেকটু টানি। এই যে এটা টানলাম না, তখন এটাকে আমরা বলি বিস্তার। তখন আমরা যতটুকু টেনে ছেড়ে দিচ্ছি ওটাকে আমরা বিস্তার, এরপর এটা নিজেরা দুলতে থাকে, তখন আসলে বাকি জিনিসটা করি, ঠিক আছে। তো প্রথমে একটা কি করি, বস্তু ঝুলাই দেই, যেটা mg = kx হবে। এরপরে এবার আরেকটু টেন দিয়ে যদি ছেড়ে দেই তাহলে আমরা দেখতে পাই এটা নির্দিষ্ট দূরত্বে কি করবে, দুলতে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের থিওরি মোটামুটি। এখান থেকে দেখো আমরা যদি চিন্তা করি যে এখান থেকে এখন তুমি বলতে পারো যে এটা কোথা থেকে আসছে, এটা আসলে আমাদের রুটটা হবে না, এটা কোথা থেকে আসছে দেখো, সেটা হচ্ছে আমরা এখান থেকে kx এর জায়গায় লিখতে পারি ke = আমরা লিখতে পারি mg। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে m/k = আমরা লিখতে পারি e/g, এই যে শেষ। তাহলে m আর k এর জায়গায় রিপ্লেস করে e/g বসাই দেব, ঠিক আছে। এটা খুব একটা কাজে লাগবে না। দেখো আমরা কি করতে পারি, দেখো আমরা ম্যাথ দেখলে বুঝতে পারবো। বলে দেওয়া আছে ইফ এ মাস অফ 5 kg, তাহলে এটা আমাদের বলে দেওয়া আছে m দেওয়া আছে, হাং মানে হচ্ছে ঝুলাই দেওয়া আছে এট লোয়ার এন্ড অফ এ স্প্রিং, স্প্রিং এর হচ্ছে একদম লাস্ট প্রান্তে ঝুলানো আছে। তো স্প্রিং ইলংগেটস মানে হচ্ছে কি করা প্রসারিত হওয়া, সেটা হচ্ছে কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের x। ইফ অ্যানাদার 2 kg, কত কেজি, আরো 2 কেজি ঝুলাইলাম, কত ঝুলাইলাম, আরো 2 কেজি, ধরো এটা আমাদের ডেল m, এটা আরো 2 কেজি, আরো 2 কেজি ঝুলাইলাম, is attached to the lower end of the spring, then calculate the further increase, ফার্দার কতটুকু ইনক্রিজ হবে সেটা আমাদেরকে বের করতে বলছে,
ঠিক আছে, ফার্দার কতটুকু ইনক্রিজ হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। দেখো তো এখান থেকে আমরা দেখো প্রথম যে আমাদের যেটা জানি সেটা হচ্ছে আমরা জানি যে কে এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি যে এম জি। তাহলে এখান থেকে আমি চাইলে খুব ইজিলি আমরা কে বের করে ফেলতে পারবো যে কে ইজ ইকুয়াল টু আমরা এম কত কেজি ঝুলাইলাম 5 কেজি, তাহলে 5 ইনটু 9.8 কতটুকু ইলংগেট হইছে বলো, কতটুকু ইলংগেট হইছে বলে দেখছে 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার একটু মিটারে কনভার্ট করে ফেলি এই যে, তাহলে এত কে এর মান, তাহলে কে এর মান কি চেঞ্জ হবে? নরমালি কে এর মান তো চেঞ্জ হবে না যদি আমি ম্যাটেরিয়াল চেঞ্জ না করি। তাহলে কে এর মান যদি চেঞ্জ না হয় তাহলে সব ক্ষেত্রেই কে এর মান এতই থাকবে, এত নিউটন পার মিটার। আচ্ছা, এর পরের ক্ষেত্রে কি করছি? পরের ক্ষেত্রে আমি যেটা করছি যে kx ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে mg, তাহলে আমি দেখতে পাচ্ছি যে কতটুকু x সরণ হইছে সেটা যদি আমরা বের করতে যাই তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি mg, m কত কত ঝুলাইছি দেখো তো, বলছে ফার্দার বলছে অ্যানাদার 2 কেজি, আরো 2 কেজি যুক্ত করছি। প্রথমে ছিল 5 কেজি, এরপর হচ্ছে 2 কেজি, তার মানে কত হচ্ছে 7 কেজি, তাহলে 7 ইনটু 9.8। আর কে এর মত আমি এখান থেকে জানি, তাহলে আমি বলে ফেলতে পারবো যে আসলে সে আরো কতটুকু মানে সে মোট কতটুকু প্রসারিত হয়েছে। তাহলে আগে এতটুকু প্রসারিত হয়েছে, এখন এতটুকু প্রসারিত হয়েছে, বিয়োগ দিলে আনসারটা পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সো দেখি আমরা উপরে দেখতে পাচ্ছি 7 ইনটু 9.8 ভাগ দিব হচ্ছে আনসারটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এত মিটার। তাহলে প্রথমে প্রসারিত হইছে কত 1 সেন্টিমিটার, আর এটাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করে দেই তাহলে 1.4। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা এইটা আর এইটার ডিফারেন্স তাহলে কত পাচ্ছি 0.4। ঠিক দেখছো, ইজি কিন্তু। দেখো এগুলো সব সেম টাইপের ম্যাথ, তো জন্য আসলে একটু দ্রুত যাচ্ছি। দেখো বলে দেওয়া আছে যে 10 কেজি ভ্যারাইটি বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হলো, যা স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, তাহলে এটা আমাদের m, এটা আমাদের কি বলতো k, তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি, স্প্রিং এর একক প্রান্তে আটকানো আছে, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত সেটা তাহলে আমরা কি জানি কে x ইজ ইকুয়াল টু আমরা জানি mg, তাহলে আমাদেরকে বের করতে বলছে দৈর্ঘ্য বৃদ্ধি x ইজ ইকুয়াল টু আমরা জানি mg বাই k, শেষ। m কত m 10 ইনটু 9.8, আর k এর মান দেখতে পাচ্ছি 200, তার সবগুলো এস এককে আছে, তাহলে আমাদের আর চেঞ্জ করা দরকার পড়তেছে না, 0.49। তাহলে এই যে ওকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই লাস্ট একটা কোশ্চেনই বাকি আছে। দেখো আমাদের কি বলে দেওয়া আছে, দেখো এটা আমাদের এইচডব্লিউ থাকবে, আমাদের লাস্ট কোশ্চেনতে এইচডব্লিউ থাকবে, তাও একটু বুঝাই দিই। বলে দেওয়া আছে যে একটি স্প্রিং এর নিম্ন প্রান্তে m ভরের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হলো, যার ফলে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এটা আমাদের m দেওয়া আছে, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 6 সেন্টিমিটার x। আচ্ছা, যদি বস্তুটিকে নিচের দিকে একটু টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে তার কম্পনের পর্যায়কাল কত ভাই, টি বের করতে বলছে। পারবা না? পারবা। এটা হচ্ছে আমাদের এইচডব্লিউ, এটা হচ্ছে আমাদের বলো এইচডব্লিউ, এটা হচ্ছে আমাদের সেলফ প্র্যাকটিস। নিজে একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে কমেন্টে দিবা। কমেন্টে দিলে তুমি যদি কেউ যদি না পারো তাহলে হচ্ছে কমেন্টে বলবা, আমি আসলে সলভ করে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাসে। সো মোটামুটি আসলে এখানে হাজার টপিক ভাই, আমি যে কত কিভাবে যে সিলেক্ট করলাম, যাই হোক, সো যতটুকু পারা গেছে কম্প্যাক্ট করার চেষ্টা করছি আর কি, তোমাদের বেশি টাইম না নেওয়ার চেষ্টা করছি আর কি। সো এই তো, সো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।